আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার আরও একটা ম্যাচ দেখলাম এবং হিটম্যাপ অ্যানালাইসিস কোন প্লেয়ার কোন রোল প্লে করেছেন সেটা নিয়ে আলোচনা করব না, সে জিনিসটা হয় নাকি। একেবারে স্ট্রেট মূল টপিকটাতে চলে যাচ্ছি, তবে তার আগে বিনীতভাবে ফুটবল ফ্ল্যাগের ফেসবুক পেজটা ফলো করার অনুরোধটা রেখে গেলাম। ভিন্ন টাইপের কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, আশা করছি সেখানেও আপনারা অ্যাক্টিভ থাকবেন। লিওনেল মেসির হিটম্যাপটাতে চলে আসি। ম্যান অফ দ্য ম্যাচ লিওনেল মেসি একটা গোল করেছেন, দুটো কি পাস জেনারেট করেছেন, খুব একটা বেশি ড্রিবল অ্যাটেম্প্ট করেননি। তবে লিওনেল মেসির এই হিটম্যাপের বিশেষত্ব হচ্ছে লিওনেল মেসি কিন্তু অনেকটুকু নিচে নেমে এসেও খেলেছেন, বেশ কয়েকবার নিচ থেকে বলটা ফাইনাল থার্ডে বাড়িয়েছেন, অর্থাৎ বলটা ক্যারি করেছেন। ভিন্নধর্মী একটা রোলে দারুণ পরিশ্রম করে লিওনেল মেসি খেলেছেন। হুলিয়ান আলভারেজ এক কথায় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, একটা গোল পেয়েছেন দুর্দান্ত স্টাইলে। তবে আলভারেজের হিটম্যাপ দেখলে ওই যে ম্যাচের আগেও এই জিনিসগুলো আলোচনা করছিলাম, যেখানে স্পেস থাকবে, যে জায়গায় আসলে রান মেক করার দরকার থাকবে, আর্জেন্টাইন প্লেয়ারদের ঘাটতি থাকবে, সেখানে আলভারেজকে আপনি ছড়িয়ে ছিটিয়ে হিটম্যাপে দেখতে পারবেন। এবং আলভারেজের অফ দ্য বল মুভমেন্ট, এত বিশাল পরিমাণ এরিয়া কভার করা, এক কথায় অসাধারণ। ওই গোলটার আগে অন্তত দুটো অকেশনে দেখেছি যে প্রতিপক্ষের ডিবক্স থেকে নিজের হাফে চলে এসে প্রতিপক্ষ থেকে বলটা কেড়ে নিয়েছেন। আলভারেজের অফ দ্য বল মুভমেন্ট সত্যিকার অর্থে অসাধারণ। এরপর যদি মিডফিল্ডে চলে আসি, আনহেল ডিমারিয়া ভিন্ন ধর্মী একটা রোল প্লে করেছেন। মিডফিল্ডার, ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলেছেন, বারবার ফাইনাল থার্ডে যেমন ঢুকেছেন, ডিফেন্সিভলিও তাকে কি পরিমাণ কাজ করতে হয়েছে সে জিনিসটা একটু দেখুন। এবং এর পাশাপাশি ম্যাচে সবচেয়ে বেশি কি পাস তিনটা তিনি কিন্তু জেনারেট করেছেন। ভালো একটা মিডফিল্ড পারফরমেন্স, বিন্দুমাত্র সন্দেহ নেই। রড্রিগো ডি পলি ফার্স্ট গেম চেঞ্জিং মোমেন্টটা নিয়ে এসেছেন। কানাডা যখন ভীষণ রকমের চাপ তৈরি করছিল তখন আলভারেজকে দিয়ে একটা গোল করিয়েছেন। সব মিলিয়ে রড্রিগো ডি পল মিডফিল্ডের রাইট সাইডে ডমিনেটিং একটা পারফরমেন্স দিয়েছেন। ডিফেন্সিভ অফেন্সিভ দুই জায়গায় রড্রিগো ডি পল ছিলেন, দুটো গোলের ক্ষেত্রে, এমনকি মেসি গোলের ক্ষেত্রেও ডি পলের বড় রকমের একটা ইনভলভমেন্ট ছিল। এবং এই ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে রড্রিগো ডি পল আরও একবার কিন্তু তার সেই চিরচেনা রূপে ফিরলেন। হ্যাঁ, পরবর্তীতে অনেকগুলো ফাউল আদায় করে নিয়েছেন, অনেক সময় এক্সাজারেট করেছেন, অর্থাৎ কিছুটা হলো অভিনয় করার চেষ্টা করেছেন, সময় নষ্ট করার চেষ্টা করেছেন। এটা গেম প্ল্যানের একটা অংশ। ডিপল তার জায়গা থেকে সত্যিকার অর্থে খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। এনজো ফার্নান্দেজ তো সত্যিকার অর্থে একটা কামব্যাক করেছেন। সিডিএম পজিশনে একেবারে মিডফিল্ডে মেইন ডিস্ট্রিবিউটর রোল প্লে করেছেন, 73টা টাচ নিয়েছেন। এদিন 90% পাসিং অ্যাকুরেসি ছিল। এর আগের ম্যাচও বলেছি ওই পজিশনটাতে পাসিং অ্যাকুরেসি সবচেয়ে বেশি করে ম্যাটার করে। এর আগের ম্যাচগুলোতে এনজো যে ভুলগুলো করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ঠিক ততটাই ভালো করলেন। একের পর এক গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন, ডিফেন্সে বেশ কয়েকটা দুর্দান্ত ট্যাকেল করেছেন। সব মিলিয়ে খুব ভালোভাবে এনজো ফার্নান্দেজ ফিরে আসলেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একেবারে আনইউজুয়াল একটা রোলে প্লে করেছেন এবং তিনি খুব একটা বেশি হাই অন দ্য পিচ ম্যাচের পুরো সময়টাতে থাকতে পারেননি, বরঞ্চ লেফট সাইডে যে ডিফেন্সিভ কিছু উইকনেস আছে সেটাকে কাভার আপ করার জন্য অনেকটুকু তাকে ব্যাকট্র্যাক করতে হয়েছে, অনেকটুকু নিচে নামতে হয়েছে। এটা তার স্বাভাবিক মিডফিল্ড প্লে বা ওভারঅল মুভমেন্টে একটা বাধা দিয়েছে, না হলে ম্যাক অ্যালিস্টারের পারফরমেন্সটা এদিন আরও অনেক ভালো হতে পারত। গঞ্জালো মন্তিয়াল পাসিংয়ের দিক থেকে অনেকটুকু অ্যাকুরেট ছিলেন, তবে বেশ কয়েকবার ডিফেন্সিভলি কিন্তু ওই জায়গাতে ড্রিবল পাস্ট হয়েছেন, অর্থাৎ প্রতিপক্ষ তাকে বিট করে গিয়েছে এবং এই জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকছে। তবে মলিনার চেয়ে মন্তিয়ালের এই ম্যাচের পারফরমেন্সটা অনেক ভালো ছিল। ক্রিস্টিয়ান নোমেরো ম্যাচের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সম্ভবত 90 বার বল টাচ করেছেন, অনেক ব্যস্ত থেকেছেন, নিজের ডিবক্সের আশেপাশেই থাকতে হয়েছে, তারপরও বল ক্যারি করার চেষ্টা করেছেন, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স ডুয়েলস জিতেছেন। সব মিলে ক্রিস্টিয়ানো রোমেরো ডিফেন্সে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার একটা পারফরমেন্স দিয়েছেন। লিজান্দো আরও একটা ওভারঅল ভালো পারফরমেন্স দিয়েছেন, হয়তো বা এর চেয়েও বেটার তিনি খেলতে পারেন। তবে লিজান্দোর ওই রকমের কোনো উইকনেস ছিল না যেটার কারণে আর্জেন্টিনা ভুগেছে। তবে শেষের দিকে এসে লিজান্দো, ক্রিস্টিয়ান রোমেরো কিংবা ওটামেন্ডিরা বা ডিফেন্সে যারা ছিলেন তারা কিন্তু নিজেদের মধ্যে অনেকগুলো ছোট ছোট পাস মিস করেছেন। এটা একটা কনসার্নের ব্যাপার থাকলো। লেফট ব্যাক পজিশনে যে প্লেয়ারটা খেলেছেন নিকোলাস তাগলিয়াফিকো অনেকটুকু হাই অন দ্য পিচ ছিলেন, ওই সাইডে তাকে অনেক বেশি করে অ্যাটাকিং একটা রোল অনেক সময় প্লে করতে হয়েছে, যেটা তার পাসিং অ্যাকুরেসিতে একটা ভূমিকা রেখেছে। বেশ কয়েকটা বল কিন্তু লুজ করেছেন। অনেক বেশি সমালোচনা করবো ব্যাপারটা এমন নয়, তবে লেফট ব্যাক পজিশনে এখনও উন্নতির অনেক সুযোগ আছে। বদলি হিসেবে যারা নেমেছেন, ওটামেন্ডি ম্যাচে এরর ফ্রি মোটামুটি একটা ম্যাচ কাটিয়েছেন, বাকিরা খুব একটা বেশি গেম টাইম পাননি যে যাদেরকে কি আলোচনা করা যায়। নাহুয়েল মলিনা মাঠে নেমে একটা কার্ড দেখেছেন, তবে একই সঙ্গে এই জিনিসটা বলতে চাই মলিনা কিন্তু একাধিক সিচুয়েশনে বিট হয়েছেন, প্রতিপক্ষ তাকে ড্রিবল পাস্ট করেছে, তার সামনে ড্রিবলিং কমপ্লিট করতে পেরেছে। রাইট ব্যাক পজিশন নিয়ে চিন্তা থাকলো, লেফট ব্যাক পজিশন নিয়ে তো আলাদা করে চিন্তা থাকেই। এটা হচ্ছে ওভারঅল পারফরমেন্স অ্যানালাইসিস। আমার কাছে মনে হয় আগের ম্যাচগুলোর থেকে অনেক বড় রকমের পরিবর্তন এসেছে, ব্যাপারটা এমন নয়। এখনও ডিফেন্সের একাধিক পজিশনে কিছু না কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে স্কারুনির ফাইনালের আগে কাজ করতে হবে। তবে ওভারঅল পারফরমেন্সটা আর্জেন্টিনার পক্ষে এসেছে। এই মুহূর্তে এত বেশি কমপ্লেন করে লাভ নেই এবং এটাই ওভারঅল অবস্থা। আপনারা কি ভাবছেন সেই জিনিসটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।